বাসের মধ্যে বসে আছি গন্তব্য ব্রাহ্মণবাড়িয়ার ত্রিনগর গ্রামে। কারণটা হলো আমার মামাতো বোন রিয়ার বিয়ে। সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম, এরপর আর কখনো যাওয়া হয়নি। আব্বু আম্মু 3 দিন আগেই চলে গেছে। আমার এক্সাম থাকায় যেতে পারিনি। অনার্সের ফাইনাল এক্সাম শেষ হলো আজকেই, আর তাই চলে যাচ্ছি কাজিনের বিয়েতে। বিয়ের বাকি আর 3 দিন, কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। এই দেখুন, আসল কথাটাই তো বলা হলো না। আমার নামটা এখনো আপনাদের বললাম না। আমি মেধা, মেধা রহমান। হঠাৎ একটি ছেলে এসে আমার পাশে বসে। আমি ভালো করে ছেলেটার দিকে তাকাই। ব্ল্যাক প্যান্টের সাথে সাদা শার্ট আর ওপরে শ্যাওলা রঙের একটা ব্লেজার, চোখে কালো রঙের একটি সানগ্লাস। এই যে মিস্টার, আপনি এখানে কেন বসলেন? কেন? সিটটা কি আপনি আপনার বাসা থেকে নিয়ে আসছেন যে বসা যাবে না? আমি বাসা থেকে নিয়ে আসছি কিনা সেটা আপনার জানতে হবে না। বাসের মধ্যে আরও সিট খালি আছে, সেখানে গিয়ে বসুন। আমার কোনো শখ নেই আপনার পাশে বসে যাবার। আমি যে টিকিটটা কেটেছি সেই টিকিটে নাম্বার লেখা আছে যেটা, এবং সেই একই নাম্বার লেখা আছে এই সিটে। সো আপনার সমস্যা হলে আপনি চলে যেতে পারেন। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না? অভদ্র লোক কোথাকার। হ্যাঁ, আসছে আমার ভদ্র মহিলা। কে ভদ্র আর কে অভদ্র সেটা ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে। জাস্ট শাট আপ। সেম টু ইউ। আমার কথা শেষ হতেই মেয়েটা ভেঙচি কাটে আর অন্যদিকে তাকিয়ে থাকে। আমিও চোখ থেকে সানগ্লাসটা খুলে সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে একটা ঘুম দেবার জন্য চেষ্টা করলাম। চলুন এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি বাঁধন চৌধুরী, মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমাকে নিয়ে আমার আব্বু আম্মুর অনেক স্বপ্ন। মাস্টার্স শেষ করলাম এবার। বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছি, যদিও যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবে বন্ধু বলেছে না গেলে নাকি আমাদের 5 বছরের সম্পর্ক শেষ। তাই কি আর করার, যেতেই হচ্ছে। কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরেই জানতে পারবেন। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জার্নি, তাই একটু ঘুমিয়ে নেওয়াই ভালো। ওখানে গিয়ে আবার কত কাজ। পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে দেখি ছেলেটা ঘুমিয়ে গেছে। কি ফাজিল ছেলে রে বাবা, কতগুলো কথা শুনিয়ে দিল। যা খুশি করুক গিয়ে, আমার তাতে কি। আমি জানালার বাহিরে তাকিয়ে আশেপাশের পরিবেশ দেখতে ব্যস্ত। বাস চলছে আপন গতিতে। ঘুমিয়েছিলাম, কিন্তু পাশে বসে থাকা মেয়েটার জন্য আর ঘুমাতে পারলাম না। এই উঠুন, নামবো আমি। তো নামুন না, আমার ঘুমটা কেন নষ্ট করলেন? কিভাবে শুয়ে আছেন দেখুন তো, কিভাবে বের হব? মেয়েটার কথা শুনে আমি ঠিক করে বসি। মেয়েটা বাস থেকে নেমে যায়। আমি আবার চোখ বন্ধ করতে গেলে বাস কন্ডাক্টর বলে, আরে ভাই, আপনার স্টপ তো এসে গেছে, এবার ঘুমালে আর গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এত তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়া চলে এসেছি। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 4 ঘন্টার কাছাকাছি ঘুমিয়েছিলাম। বাস থেকে নেমে দেখি বাসের সেই মেয়েটা একটা মেয়ের সাথে রিকশায় করে চলে যাচ্ছে। আমি রিকশা স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করি, শ্রীনগর খানবাড়ি চিনে কিনা। রিকশাওয়ালা মামা যাবে, চিনে। রিকশায় উঠে পড়ে কিছু সময়ের মধ্যে চলে আসি গন্তব্যে। রিকশা থামতেই দেখি বাসের সেই মেয়েটাও আমার সামনের রিকশা থেকে নামছে। আমাকে দেখে আমার কাছে এসে বলে, আপনি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছেন। আচ্ছা, বাজে লোক তো আপনি। এই যে মিস, কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, আমি কেন আপনার পিছনে পিছনে আসবো? আমি আমার ঠিকানা মতোই এসেছি। মেধা, কি করছিস তুই? উনি কেন তোকে ফলো করবে? বন্যা ভালো, চলে আয়। রিয়া, তুই থাম তো। ঠিকানা মতো এসেছে না ছাই, সেই বাস থেকে আমার পিছনে পিছনে আসছে। এই মিস শুনুন, এই বাঁধন চৌধুরী কখনো কোনো মেয়ের পিছু নেয় না। পায়ে পা দিয়ে ঝগড়া না করে নিজের রাস্তা মাপেন। আরে বাঁধন, তুই কখন আসলি? আরে মেধা, তুই যে, তোর কি একসাথেই আসলি নাকি? ভাইয়া, তুমি কি এই ছেলেটাকে চিনো? চিনি মানে? তোদের বলেছি না আমার বেস্ট ফ্রেন্ড বাঁধনের কথা? ওই তো সেই বাঁধন। রিয়া, তোকে না বাঁধনের ছবি দেখিয়েছি, তুই ওকে চিনতে পারিসনি? সরি ভাইয়া, আমি ভাইয়াকে চিনতে পারিনি। আচ্ছা বাদ দে। রিয়া, তুই মেধাকে নিয়ে বাসায় যা। বাঁধন, তুই আয় আমার সাথে। বাঁধন আমার দিকে রাগি চোখে তাকিয়ে দাঁত কিরমির করতে করতে চলে যায়। আমি আর রিয়া চোরের মতো মাথা নিচু করে আছি। কেন যে সব কিছু না জেনে এত কিছু বলতে গেলাম।
হয়েছে তো এবার, এখন যদি ভাইয়ার কাছে আমাদের নামে বিচার দেয়। আরে আমি কি করে জানবো উনি তোর ভাইয়ার বেস্ট ফ্রেন্ড? আচ্ছা এখন এসব ছাড়, কি হয় পরে দেখা যাবে। এখন বাসার ভেতরে চল, অনেক পথ জার্নি করে আসছিস। ঠিক আছে বলেই রিয়ার সাথে বাসার ভিতরে চলে আসি। মামা মামির সাথে কুশল বিনিময় করে রিয়ার রুমে চলে আসি। আচ্ছা, আসার সময় তুই মেধার দিকে এমনভাবে তাকিয়েছিলি কেন? কি হয়েছে? এরপর আমি বাসে ওঠা থেকে শুরু করে বাসার বাইরে যা যা হয় সব কিছুই বলি। সব শুনে রিয়াজ হা হা করে আছে। এত কিছু হয়ে গেছে, তুই বাসার সামনে তোর পরিচয় দিলেই তো হতো। তাহলে এমনটা হতো না। মেধা খুব ভালো মেয়ে। কতটা ভালো সেটা আমার জানা হয়ে গেছে। ভাইয়া মুখে তো শুনেছি ওনার বন্ধু অনেক ভালো। প্রচুর ভালো। বাসে উঠেই আমার সাথে ঝগড়া শুরু করেছে। আর একটু আগেই তো দেখলি নিজেকে কি মনে করে। আরে না, মেধা সত্যিই খুব ভালো। তোর সাথে কেন ঝগড়া হলো বুঝলাম না। আচ্ছা তুই বলতো, আমি কি কখনো কোনো মেয়ের সাথে ঝগড়া করি? আর আমি তো মেয়েদের সাথে কথাই বলি না। সেটা তো আমি জানি, তুই ছেলেদের থেকে দূরে থাকিস, কিন্তু বাঁধন ভাইয়ার সাথে যে কেন এমন হলো। আচ্ছা পরে দেখা হলে সরি বলে দিব। এখন ফ্রেশ হব, তারপর একটা ঘুম দিব। আচ্ছা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি বাইরে যাচ্ছি। আমি ঠিক আছে বলতেই রিয়া চলে যায়। আমি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। আচ্ছা গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক পথ জার্নি করেছিস, সন্ধ্যায় আবার কাজ আছে। আমি ঠিক আছে বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি। ঘুম ভাঙে বক্সের সাউন্ডে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি উঠানের মধ্যে বক্সে গান বাজাচ্ছে। সামনে চোখ পড়তেই দেখি মেঘা দাঁড়িয়ে আছে, আর পাশেই রিয়া দাঁড়িয়ে আছে। সেই দিকে না তাকিয়ে থেকে উঠানের মাঝে এসে দাঁড়াই। রিয়াজ এসে বলে, কিরে কখন উঠছিস? একটু আগেই। গায়ে হলুদ কালকে, আজকেই বক্স নিয়ে আসছিস, আবার বাজানোর শুরু করে দিয়েছিস। আর বলিস না, এলাকার ছোট ভাইগুলো পাগল করে দিচ্ছে। আচ্ছা চল কোথাও থেকে ঘুরে আসি, কাল থেকে তো আবার কাজের জন্য কোথাও যেতে পারবো না। চল তাহলে বকুলপুর গ্রামের দিকে যাই, ওই গ্রামের পাশ দিয়ে তিতাস নদী। ঠিক আছে চল। নদী দেখলে মন ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায় মনটা। বলেই দুজন হাঁটতে গেলে কোথা থেকে রিয়া এসে বলে, ভাইয়া মেধা ঘুরতে যেতে চাইছে, তোমরা কি কোথাও যাচ্ছ? আমরা তো গ্রামের পাশে যাচ্ছি। আচ্ছা মেধাকে নিয়ে আয়। রিয়া চলে যাই। আমি রিয়াজকে বলি, আচ্ছা আমাদের সাথে নিয়ে যাবার কি দরকার ছিল? আচ্ছা তুই এখনও এসব কথা নিয়ে আসিস? মেধা সেই ছোটোবেলায় এখানে একবার এসেছিল, আজ আবার আসছে। সাথে থাকলে এখন ঘোরাও হবে আর ভয়ও থাকবে না। বুঝছিস তো, এলাকার চ্যাংরা পোলা তো আছেই। ভাইয়া তোমাদের সমস্যা হলে থাক, আমি যাব না। দুজন কথা বলছিলাম, কখন মেধা পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। মেধা বলেই চলে যেতে নিলে আমি বলি, সমস্যা নেই, আমাদের সাথে যেতে পারেন। না থাক, আপনার সমস্যা হবে সেটা দরকার নেই। আমাদের সমস্যা হবে না, আপনি যেতে পারেন। আচ্ছা চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মেধা আর না করে আমাদের সাথে হাঁটতে থাকে। একটু সময় হাঁটার পর চলে আসি বকুলপুর গ্রামে। আর গ্রামে কিছু সময় হাঁটার পর চলে আসি তিতাস নদীর পাড়ে। চারজন পাশাপাশি হাঁটছি। হাঁটতে হাঁটতে কখন মেধা আর আমি পাশাপাশি হাঁটছি বুঝতে পারিনি। হঠাৎ মেধা পা পিছলে পড়ে যেতে নিলে আমি মেধাকে ধরে ফেলি। পা পিছলে পড়ে যেতে নিয়ে ভয়ে চোখ বন্ধ করে নিই। কিছু সময় পর মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি, আর কেউ আমার কোমর জড়িয়ে ধরে আছে এক হাতে, আর এক হাত আমার পিঠের খোলা অংশে। ধীরে ধীরে চোখ খুলতেই দেখি বাঁধন আমাকে ধরে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য দেখছি, নায়ক নায়িকার কোমর জড়িয়ে ধরে আছে। ঠিক বলেছো ভাইয়া, এখন শুধু ব্যাকগ্রাউন্ডে একটা রোমান্টিক মিউজিক বাজলেই হতো। এই যে তোদের রোমান্স শেষ হলে একবার সোজা হয়ে দাঁড়া, বাঁধন মেধাকে সোজা করে দাঁড় করিয়ে দে। রিয়াজের কথা শুনে হুঁশ ফিরে আমার। মেধাকে সোজা করে দাঁড় করিয়ে দিলে বাঁ হাতে মাথা চুলকাতে চুলকাতে মাথা আস্তে আস্তে উপরের দিকে তাকিয়ে দেখি রিয়াজ আর রিয়া আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আচ্ছা এভাবে হাসার কি আছে? পড়ে যেতে নিয়েছিলাম, উনি ধরেছে। আমারও তো আর কিছু বলিনি, চোরের মন পুলিশ পুলিশ।
আচ্ছা থাক, আর লজ্জা পেতে হবে না, চল নদীর পাড়ে বসি। এরপর চারজন এসে নদীর পাড়ে বসি। বেশ অনেক সময় আড্ডা দিয়ে চলে আসি বাসায়। রাতে সবাই একসাথে ডিনার করে আমি রিয়াজের রুমে এসে শুয়ে পড়ি। রিয়াজ আমাকে খোঁচা দিয়ে বলে, কিরে বন্ধু, ঝগড়া থেকে কি ভালোবাসা হয়ে গেছে? মানে কার সাথে ঝগড়া আর কার সাথে ভালোবাসা? তোর আর মেধার আজকে খুঁজতে গিয়ে রোমান্টিক দৃশ্য দেখলাম, তাই তো মনে হলো। আরে ওসব কিছু না। তুই যাই বলিস, বাঁধন ভাইয়ের সাথে কিন্তু তোকে অনেক সুন্দর মানাবে। তোকে কেউ বলেনি চুড়ি বানাতে। একটা ছেলে চিনি না জানি না, আর তুই আসিস সুন্দর মানানো নিয়ে। ঘুমাতো, রাত অনেক হয়ে গেছে। ঘুমাবো তো। আচ্ছা সত্যি করে বল তো, মেধাকে তোর কাছে কেমন লাগে? কোনো রকমেই লাগে না। বেশি কথা না বলে ঘুমাতে দিত। সকালে কিন্তু অনেক কাজ আছে, ভুলে যাস না। রিয়াজ আর কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আমিও ঘুমানোর চেষ্টা করি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে উঠানের সামনে এসে দেখি রিয়াজ ভাইয়া আর বাঁধন কাজ করছে প্যান্ডেলের লোকজনের সাথে। বাঁধনকে এখন একদম গ্রামের ছেলেদের মতো লাগছে। ফুল হাতা একটি শার্ট আর লুঙ্গি পরে আছে, আর গামছা বেঁধে রেখেছে মাথায়। এই সাধারণ পোশাকেই কত সুন্দর লাগছে। এর আগে তো কত ছেলের সামনে এসে কত কিছু বলেছে, কই কখনো তো কারো দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়নি। তাহলে বাঁধনের দিকে কেন এভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে? হঠাৎ বাঁধন আমার দিকে তাকালে দুজনের চোখাচোখি হতেই আমি অন্য দিকে তাকিয়ে মুচকি হাসি। একটু পর আর চোখে বাঁধনের দিকে তাকাতেই দেখিও আমার দিকেই তাকিয়েছে। তাই আমি আবার অন্য দিকে তাকিয়ে যাই। একটুও লজ্জা নেই ছেলেটার, কিভাবে তাকিয়েই আছে। আমি রুমের দিকে যেতে নিলেই বাঁধন আমার সামনে এসে বলে, লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? দেখবেই যখন আমাকে বললেই হতো, তোমার সামনে এসে দাঁড়িয়ে থাকতাম। আমি কেন তোমাকে দেখব? কাজ করছিলে তোমরা সবাই মিলে, সেটাই দেখছিলাম। তোমার চোখ তো অন্য কথা বলছে। আচ্ছা তুমি চোখের ভাষাও বোঝো নাকি? তাহলে বলো কি বলছে আমার চোখ? তোমার চোখ তো অনেক কিছুই বলছে। তোমার চোখ বলছে সে আমাকে ভালোবাসে। তোমার সাথে আমার প্রথম দেখাতেই ঝগড়া দিয়ে শুরু হয়েছে, আর আমি তোমাকে ভালোবাসবো। তোমার চোখ তো সেটাই বলছে, আর না বললেও আমি বলছি। এর আগে আমার কখনো কোনো মেয়ে দেখে এমন অনুভূতি হয়নি যে অনুভূতি তোমাকে দেখে হয়েছে। আই লাভ ইউ মেধা। তুমি আমার সম্পর্কে জানো না, আমাকে চিনো না, আর ভালোবাসি বলে ফেললে? এইটুকু সময়ে কাউকে ভালোবাসা চাই নাকি? কোথায় লেখা আছে যে প্রেম ভালোবাসা শুধু চেনা জানা মানুষের মধ্যেই হবে? অচেনা কাউকে হুট করে ভালো লাগতে পারে না, তাকে ভালোবাসা চাইতে পারে না। এত কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসেই যাব। তুমি হ্যাঁ বা না কি বলবা বলো, তোমার সম্পূর্ণ রাইট আছে, আমাকে রিজেক্ট করার রাইট আছে। কিন্তু তবুও আমার ভালোবাসা কমবে না তোমার জন্য বিন্দু মাত্র। তোমাকে এখনই কিছু বলতে হবে না, তুমি ভেবে দেখো। তবে এতটুকু মনে রেখো, এই জীবনে কখনো তোমার হাত ছাড়বো না। বলেই বাঁধন চলে যায়। আমি বোকার মতো হাঁ করে আছি। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই চমকে উঠি। পিছনে তাকিয়ে দেখি রিয়া। কিরে বাঁধন ভাই, তোকে কি বললো? আমাকে প্রপোজ করে চলে গেল। আমার কথা শুনে রিয়াও হাঁ করে আছে। কিছু সময় পর বলে, তা তুই কি বললি? আমি এখনো কিছুই বলিনি, আমাকে বলল ভেবে বলতে। আচ্ছা তুই বলতো, আমরা তো একে অপরকে এখনো ভালো করে চিনি না, কিভাবে সে আমাকে প্রপোজ করে? মেধা, আমি ভাইয়ের থেকে শুনেছি বাঁধন ভাইয়া খুব ভালো, কখনো কোনো মেয়েকে এসবের কথা বলেনি, আর উনি মেয়েদের অনেক সম্মান করে। আর দেখতেও মাশাল্লাহ, তুই বাঁধন ভাইয়ার সাথে অনেক সুখী হবি। তুই হঠাৎ বাঁধনের হয়ে এত ভালো ভালো কথা বলছিস যে? আমি তোর ভালোর জন্যই বলছি, বাঁধন ভাই সত্যিই খুব ভালো, তুই ভেবে দেখ। আচ্ছা এখন চল, তোকে আমার গায়ে হলুদের শাড়ি আর জিনিসপত্র দেখাই, তুই তো এখনো দেখিসনি। ঠিক আছে বলেই চলে আসি রিয়ার রুমে। রিয়া ওয়ার্ড্রপ খুলে ওর গায়ে হলুদের সব কিছু বের করে আমাকে দেখাতে থাকে, আর আমার জন্য গায়ে হলুদের শাড়ি এনেছে সেটাও বের করে দেখায়। কিরে, মেধার সাথে এত সময় কথা বলছিস, মনে হলো এমন কিছু বলছিস যা শুনে মেধার চোখ কপালে উঠে গেছে। সত্যি করে বলতো, কেমন বললি? মেধাকে প্রপোজ করেছি,
আমার কথা শুনে রিয়াজ হা করে তাকিয়ে আছে। আমি রিয়াজের মুখ বন্ধ করে দিয়ে বলি, মুখ বন্ধ কর, মুখে বসা যাবে তো। তুই সত্যি মেয়েটাকে প্রপোজ করছিস? তুই আর প্রপোজ? বিশ্বাস না করার কি হলো? মেধাকে দেখার পর থেকে কেন জানি মনে হয়েছে উপরওয়ালা মেধাকে শুধু আমার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে, আর খুব তাড়াতাড়ি শুভ বিবাহও করে নিব। তুই শুভ বিবাহ পর্যন্ত চলে গেছিস? আচ্ছা, মেয়েটা কি হ্যাঁ বলেছে? ভালোবাসি যখন শুভ বিবাহ তো করবই। আর রাজি হয়নি, আবার নাও বলেনি। আর আমার মন বলেছে রাজি হবেই। যদি রাজি না হতো তাহলে সাথে সাথেই না বলতো। রাজি হবে বলেই তো সময় নিয়েছে। এটাও অবশ্য ঠিক বলেছিস। সত্যি কথা কি জানিস, মেয়েটা খুব ভালো মেয়ে। আমার কাজিন বলে বলছি না, মেয়েটা তোর জীবনে আসলে তোরা খুব ভালো থাকবি। এখন দোয়া কর তোর বোন যেন রাজি হয়ে যায়। আচ্ছা, বাকি যা কাজ আছে সেইগুলো করি চল বলে দুজন কাজে লেগে যাই। দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠানের সময় হয়ে যায়। রিয়াকে পার্লার থেকে 2টা মেয়ে এসে সাজিয়ে দিয়ে গিয়েছে। রিয়াকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। আমি আশেপাশে তাকিয়ে মেধাকে খুঁজছি। কিছু সময় খোঁজাখুঁজি করার পর দেখি 4 জন মেয়ের সাথে বসে একসাথে গল্প করছে। সব মেয়েরা ম্যাচিং করে হলুদ শাড়ি পরেছে, আর আমরা ছেলেরা নীল রঙের পাঞ্জাবি পরেছি। আমি কাছে গিয়ে হালকা কাশি দিতেই সবাই আমার দিকে তাকায়। আরে আপনি কিছু বলবেন? তোমার সাথে কিছু কথা বলার ছিল, একটু এইদিকে আসতে পারবে? আমি বান্ধবীদের আসছি বলে বাঁধনের সাথে একটু দূরে এসে বলি, বলো কি বলবে? আমাকে তুমি করে বলো তুমি, তাহলে একটু আগে আপনি করে বললে কেন? সবার সামনে তাই আপনি বলেছি, এখন বলো কি বলবে। তোমার ওই মিষ্টি মুখটি যেন কখনো কারো দৃষ্টি না পড়ে। ঘোমটাটাতে মুখটি ঢেকে রাখো। আজ না হয় কাল মনে রেখো, হবেই হবে তোমার আমার শুভ বিবাহ। বাহ, খুব সুন্দর। তা কোথা থেকে মুখস্থ করে আনছো? কোথাও থেকে মুখস্থ করে নিত? আচ্ছা, তা কি ভাবলে বললে না তো? আসলে আমি এখনো কিছুই ভাবিনি। তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? আমি কি সেটা বলেছি তোমাকে? তার মানে তুমি আমাকে ভালোবাসো? আমি তো সেটাও বলিনি তোমাকে। আচ্ছা, আমি তোমাকে সরাসরি ভালোবাসি বলেছি। তুমিও যেটা বলার সরাসরি বলে দাও। তোমার উত্তর যেটাই হোক, তোমার প্রতি আমার সম্মান কখনো কমবে না। আসলে আমিও তোমাকে আমাকে কি বলো? চুপ হয়ে গেলে কেন? আমিও তোমাকে ভালোবাসি। বলেই মেধা লজ্জা পেয়ে মাথা নিচু করে হাতে শাড়ির আঁচল নিয়ে মোচড়ামুচড়ি করছে। আমি মেধার কাছে গিয়ে মেধার একটা হাত আমার হাতে নিয়ে আমার কাছে টেনে নিয়ে এসে থুতনিতে হাত রেখে মাথা উপরের দিকে তুলে বলি, এই তোমার হাত ধরে কথা দিলাম, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার হাত আমি ছাড়ব না। যদি কখনো আমাকে ছেড়ে যাও তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, তুমিই আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। বলেই আমি বাঁধনকে শক্ত করে জড়িয়ে ধরি। দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে শেষ হয়ে যায়। কাল আমরা ঢাকা ফিরে যাব। মনটা খারাপ হয়ে আছে। বাঁধনের সাথে আবার কবে দেখা হবে সেটা ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে। বাসার পিছনে একটা গাছের নিচে বাঁধনের বুকে মাথা রেখে বসে আছি। আচ্ছা, আমাদের ঢাকা যাবার পর দেখা হবে কবে আবার? খুব তাড়াতাড়ি হবে। আমি খুব তাড়াতাড়ি আব্বু আম্মুকে তোমাদের বাসায় নিয়ে আসব, আর তারপর আমাদের শুভ বিবাহ। তোমার না মুখে কোনো কথা আটকাই না। তোমার বুকে মাথা রেখে বসে থাকতে অনেক ভালো লাগছে। এই বুকেই সারা জীবন তোমাকে এভাবে রাখবো। এই বুকে সারা জীবন এভাবেই থেকো। আমি আরো শক্ত করে বাঁধনকে জড়িয়ে ধরি। বাঁধনও আমাকে ওর বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। পরে আমি রেডি হয়ে আব্বু আম্মুর সাথে চলে আসি বাসায়। দোস্ত, আমিও বাসায় চলে যাই। তোর বোনকে ছাড়া কেমন যেন সবকিছু শূন্য শূন্য লাগছে। এত অল্পতেই এত পাগল হয়ে গেছিস? জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, তার জন্য পাগল না হলে কার জন্য পাগল হব? আবার বাসায় গিয়ে আব্বু আম্মুকেও তো রাজি করিয়ে ওদের বাসায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি যেন সুখবরটা শুনতে পাই। তোদের শুভ বিবাহের জন্য শুভকামনা বন্ধু। আপনাদের বিয়ে খাওয়ার জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া। খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা করছি।
তুমি ভালো থেকো বোন। আর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। কয়েকদিন পর আব্বু আম্মুকে সব কিছু জানাই, মেধার ছবিও দেখাই। আব্বু আম্মুর খুব পছন্দ হয়েছে মেধাকে, আর খুব তাড়াতাড়ি মেধার বাসায়ও যাবে যা জানায়। মেধাকে কল করি এটা জানানোর জন্য। খুশির খবর আছে একটা। আমিও তো তোমাকে খুশির খবর দেবার জন্য কল করেছি। তাই? তাহলে আগে তুমি বলো। আচ্ছা, এখন দেখা করতে পারবে? ঠিক আছে, তাহলে রমনা পার্কে চলে আসো, আমি আসছি। আমি ঠিক আছে বলে কল কেটে রেডি হয়ে নেই। এরপর বাসা থেকে বের হয়ে চলে আসি রমনা পার্কে। কিছু সময়ের মধ্যে মেধাও চলে আসে। দুজন একটা বেঞ্চে বসি, একে অপরের দিকে তাকিয়ে থাকি অনেক সময়। কিছু সময় পর মেধা বলে, আচ্ছা এখন বলো খুশির খবরটা কি? লেডিস ফার্স্ট মেরিজান, সো তুমি আগে বলো। ঠিক আছে, আমি আব্বু আম্মুকে তোমার কথা বলেছি, তোমার ছবিও দেখিয়েছি, তারা রাজি। তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতে বলেছে। সত্যি? আর এদিকে তো আমার আব্বু আম্মুও রাজি। আমিও তোমার কথা বলেছি আর তোমার ছবিও দেখিয়েছি। তারা খুব তাড়াতাড়ি তোমাদের বাসায় যাবে এটা বলেছে। তাহলে আমাদের এক হবা এখন শুধু সময়ের ব্যাপার। আমরা কত লাকি, তাই না? কত ছেলেমেয়েরা ভালোবাসে, কিন্তু তাদের পরিবারের জন্য সেই ভালোবাসার মিলন হয় না। আমাদের আব্বু আম্মু কত ভালো। আরও অনেক সময় দুজন একসাথে ঘোরাঘুরি করি। তারপর একটা রিক্সা নিয়ে চলে আসি মেধার বাসার সামনে। রিক্সাওয়ালা মামাকে একটু দূরেই দাঁড় করিয়ে রেখেছি। মেধা আমাকে বিদায় দিয়ে চলে যেতে নিলে তখন আমি মেধার একটা হাত ধরে টান দিয়ে আমার বুকের কাছে নিয়ে আসি। তারপর ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দেই। এই যে, আপনারা এভাবে কি দেখছেন? আমাদের রোমান্স, হ্যাঁ? চোখ বন্ধ করে নিন, লজ্জা পাবেন তো। আর হ্যাঁ, বিয়ের দাওয়াত দেব, চলে আসবেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আল্লাহ হাফেজ।